আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলার খবর, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডায় উদ্বেগ বেড়েছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায়। নতুন করে ভারতীয় ভিসা না দেয়ায় কমেছে ভারতমুখী যাত্রীর সংখ্যাও, যার প্রভাব পড়েছে দুই দেশের সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্য। একই অবস্থা শেরপুরের সীমান্তেও। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর একসময় জমজমাট ব্যবসা থাকলেও এখন জৌলুস হারিয়েছে বন্দরটি। ব্যবসা বাড়াতে প্রতি বছর নিয়ম করে ভারত, ভুটানের সাথে ত্রিদেশীয় বৈঠক হলেও মাত্র পাথর আমদানিতেই আটকে আছে বন্দরের কার্যক্রম। সাম্প্রতিক সময়ের দুই দেশের মৌনদ্বন্দ্বের প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসাতেও। নাকুগাঁও বন্দর নয়, আপনারা খুঁজে দেখবেন যতগুলো বন্দর আছে পাথরের, সকল ক্ষেত্রে একই অবস্থা। সকল জায়গায় একটা স্থবিরতা নেমে আসছে, বিশেষ করে 5ই আগস্টের পর। এনবিআর যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, আমার মনে হয় এই দ্বারটা খুলে যাবে, রপ্তানির দ্বারটাও খুলে যাবে, এবং যে সকল পণ্যের আদেশ আছে সেই সকল পণ্যগুলো এখানে আসার অনুমতি পেয়ে যাবো আমরা। নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একসময় নিয়মিত দুই দেশের যাত্রী পারাপার হলেও নতুন করে ভারতীয় ভিসা না দেয়ায় ভারতে যাতায়াত কমেছে বাংলাদেশিদের। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতমুখী যাতায়াত কমেছে 80%। যদিও ভারত থেকে এখনও নিয়মিত আসছেন মানুষ, তারা বলছেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। গেছিলাম আত্মীয় বাড়িতে, আসলাম আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে কোনো বিপদ যেমন হয় নাই, প্রশাসনের দিক দিয়ে সবারই হেল্প করছে, কোনো প্রবলেম হয় নাই আর কি। বিজিবি আছে, পুলিশ আছে, এদিকে কোনো আতঙ্ক সৃষ্টি কোনো রকম নেয়া নাই। ধরেন আমি ভারতীতে আসছি, আমাদের ভারতে কোনো একটা সমস্যা নেই। হিন্দু মুসলমান আমরা ভাই চলে আসছি, ভাই সীমান্তরে যে আসছি, আল্লাহর মধ্যে আমাদের বাংলাদেশের সৈনিকরা আমার খুব সহযোগিতা করে নিয়ে আসছে। আমরা বাংলাদেশ আর ভারত আমরা সব ভাই মিলে থাকার এইটা আপনার চাই। যেখান থেকে আপনি আসছেন ওই এলাকায় কি কোনো ধরনের সমস্যা? না, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, নীরব আছে। আমি তো আসামের লোক না, আসাম থেকে এসে কোনো নেই, এদিকে টেনশন নেই। স্থানীয়রা বলছেন চাপা আতঙ্ক কাজ করছে সবার মনে। চলমান অস্থিরতা কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সীমান্তবাসীর। এরকম আতঙ্ক আমরা ছোট থেকে বড় হয়েছি, এরকম আতঙ্ক এখনো পাই নাই, কিন্তু মাঝখানে কিছুদিন হয়েছিল। এবার যে সরকার পতন হয়েছে, তারপরে যে কি হবে এটা করতে পারি না। আশা করি যাতে ভবিষ্যতে না হয়। বলা বলি করে এইটা সেটা মানে হইতে পারে, সমস্যা হইতে পারে, এগুলাই আর কি বলে মানুষে মাঝে মাঝে। আমাদের দেশে এখন স্থানীয় রাজা নাই, কারণ অস্থায়ী রূপ। আরও ভবিষ্যতে যে কি হবে এটা তো আর আমরা বলতে পারি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকা নাকুগাঁওয়ে। এই নাকুগাঁও এলাকাতে আমার পেছনেই রয়েছে একটি নদী। এই নদীর পরেই যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু ভারত। এখানে কাঁটাতারের বেড়া না থাকলেও এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় কিন্তু ভারত বাংলাদেশের মানুষ বসবাস করে। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি যে আসলে সাম্প্রতিক সময়ের যে আতঙ্কের কথা বলা হচ্ছে, সেই তেমন কোনো আতঙ্কের ছাপ কিন্তু এইখানকার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকার মানুষের মাঝে নেই। এবং স্থানীয়রা বলছেন যে দীর্ঘ সময় ধরে যেভাবে তারা বসবাস করছেন ঠিক এইভাবেই তারা বসবাস করতে চান। আমরা দেখেছি যে সীমান্তবর্তী এই এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। বিজিবির চেকপোস্ট থেকে নিয়মিত শিফট ভিত্তিক কিন্তু বিজিবি টহল দিচ্ছে, এবং ঠিক ওই পারে আমরা দেখেছি যে বিএসএফের যে সকল দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সেখানে টহল দিচ্ছেন। এখানে দীর্ঘ সময় ধরে, শত বছর ধরে যারা বসবাস করে আসছেন তারা আমাদেরকে বলেছেন এখানকার সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার আরও নজরদারি বাড়াবে, এমনটাই প্রত্যাশা কিন্তু স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, নাকুগাঁও, নালিতাবাড়ি, শেরপুর। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে, কিন্তু এখনও শুরুই হয়নি ময়মনসিংহের রহমতপুর স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ জটিলতায় এখনও থমকে আছে কাজ। এতদিনও জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। শেরপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে 2022 সালের মে মাসে নেওয়া হয় শেরপুর, ভীমগঞ্জ, নারায়ণখলা, রামভদ্রপুর, পরাণগঞ্জ, ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প। আগামী বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও ময়মনসিংহ অংশে এখনও কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে 1471.66 মিটার দীর্ঘ 2 লেনের সেতুটি। এলাকাবাসীর অভিযোগ, জমি অধিগ্রহণের আগে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের বোকা বানিয়ে ভাড়ায় টাকা দেওয়ার কথা বলে কাজ শুরু করতে চেয়েছিল। এতে ক্ষতির কথা ভেবে বসতভিটে ছাড়তে রাজি হননি কেউ। আঙ্গুর তো কিছুই না, আর এইটুকু নাকি সম্ভব আঙ্গুর। তাদের জমিন বেশি এরাও পায় না, যাদের কম জমিন এরা কোন টাকা পয়সা পাইছে না। আমাদের টাকা দিব, আমরা জায়গা ছেড়ে দেবো। আমাকে টাকা না দিলে আমরা জায়গা ছাড়বো না। প্রায় 10 লক্ষ টাকার উপরে প্রতি মাসে, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, আরও ইনিশিয়াল আরও কষ্ট আছে আমাদের। প্রায় 10 লক্ষ টাকার মতো আমাদের এখানে স্টাফের স্যালারি, জায়গা ভাড়া এরকম ড্যামেজ দিতে হচ্ছে। সড়ক বিভাগ নতুন এই সড়কটি নির্মাণে ময়মনসিংহ ও শেরপুর অংশে 2টি করে 4টি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে। গত 1 বছরে শেরপুর অংশের 40% কাজ সম্পূর্ণ হলেও ময়মনসিংহ অংশে কাজ শুরু হয়নি ভূমি অধিগ্রহণ জটিলতায়। এই ভূমি অধিগ্রহণের যে অনুমোদনের জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে আমাদের যে প্রস্তাব এটা প্রেরণ করা হয়েছে এবং এটা অনুমোদন হয়ে আসলে দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব এটার যে অর্থ পরিশোধের মাধ্যমে আমরা জায়গা বুঝে পেলেই ঠিকাদারকে দিয়ে বাকি যে আমাদের যে সেতু নির্মাণের যে কাজটা এটা দ্রুত শুরু করার। প্রকল্পের আওতায় রহমতপুর সেতুসহ নতুন 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে, যার ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। 100 বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস সম্প্রতি জিআই স্বীকৃতি পেয়েছে শেরপুরের এই দুগ্ধজাত পণ্য। এই স্বীকৃতি কৃষি নির্ভর শেরপুর জেলার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ঐতিহ্যবাহী প্রাচীন মিষ্টান্ন ছানার পায়েস। গেল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক নিবন্ধন সনদে ছানার পায়েসকে 43তম জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে গেল বছর জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির বৈঠকে ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের সুপারিশ করা হয়। এ নিয়ে শেরপুর জেলায় স্থানীয় সুগন্ধি চাল, তুলসীমালা সহ 2টি পণ্য জিআই স্বীকৃতি পেল। স্থানীয়দের তথ্য মতে ব্রিটিশ আমলে জেলার ঘোষপট্টিতে প্রথম ছানার পায়েস তৈরি হয়। সে সময়কার জমিদাররা ঘোষপট্টিতে বানানো ছানার পায়েস বিশেষ পদ্ধতিতে নিয়ে যেতেন কলকাতায়। এছাড়া আত্মীয় স্বজন কিংবা অন্য জমিদারের কাছে উপঢৌকন হিসেবেও এ পায়েস পাঠাতেন তারা। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, অতিথি আপ্যায়ন সহ সবখানেই ছানার পায়েসের সুখ্যাতি রয়েছে। এক সময় হাতে গোনা 2-1টি দোকানে এই মিষ্টি তৈরি হলেও এখন জেলায় অন্তত 50টি দোকানে ছানার পায়েস তৈরি হয়। এসব দোকানে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 200 থেকে 400 কেজি ছানার পায়েস। দুধ, চিনি, ময়দা ও এলাচ দিয়ে এই প্রসিদ্ধ ছানার পায়েস তৈরি হয়। প্রথমে উচ্চ মাত্রায় দুধ ঘন করে জাল দিয়ে ক্ষীর করা হয়। এরপর আলাদাভাবে দুধ থেকে ছানা কেটে তাতে সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি করা হয়। স্থানীয়রা বলছেন, শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েসের চাহিদা দিন দিন বেড়েই চলছে। জেলার বাইরে থেকে কোনো ভ্রমণ পিপাসু শেরপুরে আসলে ফেরার সময় ছানার পায়েস সাথে করে নিয়ে ফেরেন। ছানার পায়েস জিআই স্বীকৃতি পাওয়ায় এর কদর আরও বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের। ছানার পায়েস শেরপুরের অনেক আগের, অনেক প্রাচীনকালের একটা পণ্য। এটা সারা বাংলাদেশের অনেক মানুষই জানে না। তো আমি চাই এটা সবার মাধ্যমে সবার মুখে মুখে থাকুক। আমরা যেমন কুমিল্লার রসমালাই খাই, তারপর নাটোরের কাঁচাগোল্লা খাই, হ্যাঁ, সেরকম ছানার পায়েস একটা ইউনিক পণ্য যেটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া উচিত বলে আমি মনে করি। সো আপনারা সবাই টেস্ট করবেন। আমরা ফ্যামিলি নিয়ে যখন কোথাও যাই, আত্মীয়র বাড়িতে যাই, আমরা এই শেরপুরে এসে আমরা এই ছানার পায়েসটা অবশ্যই নিয়ে যাই, কারণ সবাই, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। ছানার পায়েস খুব সুস্বাদু, ছানার পায়েস অনেক ভালো। এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আরও প্রচার হোক, আরও প্রসার হোক, আরও ভালো মানের ছানার পায়েস তৈরি হোক। বিক্রেতাদের তথ্য মতে বর্তমানে প্রতি কেজি ছানার পায়েস 380 টাকা থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। জন্মদিন, ঈদ, বিয়ে সহ বিভিন্ন পার্টিতে ছানার পায়েসের প্রচুর অর্ডার আসে। জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী, নকলাও, নালিতাবাড়ি উপজেলাতেও পাওয়া যায় এই ছানার পায়েস। ছানার পায়েসটা শেরপুরে প্রায় শহরের ভেতরে প্রায় 20টির উপরে দোকানে তৈরি হয়।
এটা তৈরির ইতিহাস অনেক আগে থেকে। এটা সঠিক মানে যে কবে থেকে শুরু এটা কেউ বলতে পারে না, তবে এটা ব্রিটিশ আমলের যে আপনার জমিদার প্রথা ছিল, জমিদার প্রথাদের থেকে তাদের কাছ থেকে মূলত এই ছানার পায়েসের প্রথম তৈরি শুরু হয়। তার পরবর্তীতে গজপতিতে বেশ কয়েকজন লোক এটাতে আবার নতুন করে শুরু করে, পরবর্তীতে আস্তে 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 বিভিন্ন জেলার বিভিন্ন দোকানে এগুলো বিক্রি হয়। এখানে ক্রেতা হিসাবে শেরপুর বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে এখান থেকে এই ছানার পায়েস যায়নি। আর বিদেশের কথা যদি বলেন, শীতের সময় বিশেষ করে যারা বিদেশ থেকে আসে তারাও নিয়ে যায়, কিন্তু এটা একটু তরল জাতীয় খাবার বলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য অনেক সময় অনেকে নিতে পারেন না, কিন্তু শীতকালে এটা মানে বহন করা সবচেয়ে সহজ। শেরপুর শহরের চারু সুইটস, অনুরাধা, দুর্গাচরণ মিষ্টান্ন ভাণ্ডার, নিউ প্রেমানন্দ, প্রেমানন্দ গ্রেনসন্স, অমৃত গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, নন্দগোপাল, মা ভবতারা মিষ্টান্ন ভাণ্ডার, হোটেল আবির নিবিড়, হোটেল হৃদয়, হোটেল নূর রহমান ও বল্লভ মিষ্টান্ন ভাণ্ডারে ছানার পায়েস পাওয়া যায়। জেলার 5 উপজেলাতেও বিভিন্ন মিষ্টির দোকানে এখন তৈরি হচ্ছে ছানার পায়েস। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। নদীতে ভাসমান বেইজিং জাতের হাঁসের খামার গড়ে তুলেছেন জামালপুরের উদ্যোক্তা শুকুর আলী। বর্তমানে তার খামারে 3000-এর বেশি হাঁস রয়েছে। সব খরচ বাদ দিয়ে হাঁস, বাচ্চা ও ডিম বিক্রি করে প্রতি মাসে আয় করেন প্রায় 2 লাখ টাকা। দল বেঁধে সাঁতার কাটছে সাদা হাঁসের পাল। দৃষ্টিনন্দন এই দৃশ্যটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিরুর চর ইউনিয়নের। দশানী নদীতে ভাসমান এই বেইজিং জাতের হাঁসের খামারটি গড়ে তুলেছেন শুকুর আলী নামে এক স্থানীয় ব্যবসায়ী। দিনভর পানিতে ভেসে বেড়ানোর পর সন্ধ্যার আগেই পাশে থাকা ভাসমান ঘরটিতে আশ্রয় নেয় হাঁসের পাল। প্রাকৃতিক খাদ্য ছাড়াও প্রতিদিন 2 বস্তা ধান ও 3 বস্তা খাদ্যের প্রয়োজন হয় তাদের। প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু করলেও বর্তমানে খামারে রয়েছে 3000-এরও বেশি হাঁস। এই জাতের হাঁস টানা 18 মাস ডিম দেয়, ফলে বছর জুড়েই তার হ্যাচারিতে বাচ্চা ফোটে। এছাড়াও প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1700 থেকে 1800 ডিম। উৎপাদিত ডিম থেকে তার নিজস্ব হ্যাচারিতে প্রতি মাসে 25,000 বাচ্চা উৎপাদন হয়। উৎপাদনকৃত হাঁসের বাচ্চা ও ডিম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। নদীর উপরে যে হাঁসটা করছি, কারণ এগুলো হাঁসের পানির জায়গা দরকার। আমার এলাকাতে পানির জায়গা নাই, কারণ হাঁস থাকলে পানি আর এই শুকনো এক জায়গা থাকলে ওইগুলোতে হাঁস রাখতে ভালো, হাঁস সুস্থ থাকে, ভালো থাকে এবং পড়াশোনার দিক দিয়ে ভালো থাকে। তাই আমি ওই জায়গাতে হাঁস নিয়ে যাই, ওইখানে আপনি লিসের জায়গা নিয়ে ওই খামারটা করেছি। শুকুর আলীর এই হাঁসের খামারে প্রায় 10 থেকে 12 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। তার এমন সফলতা দেখে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকও হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের দেশে বেকারের যে হার, চাকরির যে অবস্থা, সেক্ষেত্রে এরকম উদ্যোগ নিয়ে আসলে প্রশংসনীয় উদ্যোগ। এই জমিটা আসলে প্রত্যেক জমিন, এই জমিটার মধ্যে কোনো ফসল দিলে হয় না। এই জমিটার মধ্যে হাঁসের খামার দেওয়া নেই, আমরা 10-12 জন লোক কর্ম করতে পারতাছি। আগে কাজ করি নাই, খুব বেকার ছিলাম, তবে এখন এই হ্যাচারিটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা সময় মতো খালি খাওয়া দিই, আর আমরা যার মধ্যে খেলায় টেলায় আবার খাওয়া দিই, তারপর ডিম তুলি, এই মধ্যে এখন কাম, এখন কোনো কাম নেই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এ ধরনের উদ্যোগ তাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেয়া হয় সব ধরনের পরামর্শ ও সহযোগিতা। আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বকশীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে শুকুর আলীকে পর্যাপ্ত টেকনিক্যাল সহযোগিতা করে থাকে। ভ্যাকসিন এবং অন্যান্য আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে যেগুলো প্রাপ্য, সেটা আমরা সুন্দরভাবে তাদেরকে পরিবেশন প্রদান করে থাকি। সব খরচ বাদ দিয়ে হাঁস, বাচ্চা ও ডিম বিক্রি করে শুকুর আলী মাসে আয় করেন 2 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে চায়না 3 উচ্চ ফলন জাতের কমলার বাগান করে স্বাবলম্বী হয়েছেন নেত্রকোনার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহজাদা। জমিতে শাকসবজি চাষ করে লাভের মুখ না দেখে শুরু করেন কমলার চাষ। তার সফলতা দেখে কমলা চাষে ঝুঁকছেন স্থানীয় অনেকেই। থোকায় থোকায় ধরেছে কমলা। প্রথমে দেখে অনেকেরই মনে হবে না এটি বাংলাদেশের কোথাও। পরীক্ষামূলকভাবে মাত্র 5 শতক জমিতে 100টি চায়না 3 উচ্চ ফলন জাতের কমলার বাগান শুরু করেন নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের কৃষি উদ্যোক্তা শাহজাদা। প্রথম বছরে আয় হয় 4 লাখ টাকা। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ড্রাগন বাগান আছে 1 বিঘা জমিতে, বাড়ি 11 আম আছে, কাঠিমন আছে, তারপরে আছে ওই যে মালটা আছে প্রায় 150 গাছ আছে ফলন্ত, আর 100 গাছ আগামী বছর ফল আসবে। বিশ্বাস, আমাদের এলাকা নেত্রকোনা এলাকা হচ্ছে নিচু এলাকা। আমার যে গ্রামে বাস করি
বন্যার্ত এলাকা। এই বন্যার্ত এলাকা আমি 2-3 বছর যাবৎ পরীক্ষা করে দেখছি যে বন্যার পানিতে কোনো ক্ষতি হয় না এই মালটা গাছের, কমলা গাছের। 1 ফুট পানিও ধরে রাখতে পারে তারা 1 মাস পর্যন্ত, তারপর গাছের কোনো ক্ষতি হয় না। তো নিঃসন্দেহে যে কোনো ধানি জমিতে এই ফল চাষ করা সম্ভব, যেন কোনো রকম ক্ষতি হবে না। অল্প জমিতে শাকসবজি চাষ করে লাভের মুখ না দেখায় শুরু করেন ফলের চাষ। বর্তমানে বাগানে ফল চাষের সফলতা দেখে স্থানীয়রাও কমলা চাষে ঝুঁকছেন। আপনার টাটকা পাওয়া যাইতেছে, বুঝছেন, এগুলি এই যে কাটাছি খুবই ভালো, মিষ্টি। আগে জানতাম দূর দূরান্তে হইতো, এখন দিয়ে যে আমাদের এলাকায় এই যে আমার এই চাচা এই কমলার গাছ যখন লাগাইছে, এখন শুধু খালি কমলা আর কমলা, আমরা দিই খালি কমলা। এই কমলা খুবই সুস্বাদু। মাইন নাই যদি আল্লাহ দেয়, হ্যাঁ, আশা করি যে আমরাও করব। আর এই ফল খুব ভালো, মিষ্টি এবং সুস্বাদু। পাতা কাটবার লাগে, এটির গোড়ায় মনে আগাছ এটিও কাটতে রাখুন লাগে, এই দেখশন করন লাগে, মানুষ ঢুকে। ফলবাগান চাষে সহযোগিতার পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের এই জেলায় সবগুলি উপজেলাতে কম বেশি বিভিন্ন ধরনের ফলের আবাদ হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় কিছু উদ্যোক্তা কৃষক আছেন, তারা নিজস্ব আঙ্গিকে বাগান করে তারা বিভিন্ন ধরনের ফলের চাষ করে থাকেন। এরকমই একজন কৃষক আমাদের সদর উপজেলার জনাব শাহজাদা, তার এখানে বিভিন্ন ধরনের ফলের চাষ করেছেন। বিশেষ করে উনি যে কমলা চাষ করেছেন সেই কমলাটা আমাদের এখানে ওনার বাগানে খুবই ভালো কন্ডিশনে আছে এবং উনি খুব ভালো ফলন পাচ্ছেন। তার যে এখানে যে ফল বাগান আছে, এই ফল বাগানে তার এই ফল চাষ দেখে আশেপাশে অন্যান্য কৃষক ভাই যারা আছেন তারাও এখানে উদ্বুদ্ধ হচ্ছেন। 10 একর জমিতে চায়না কমলা সহ শাহজাদা চাষ করছেন পাকিস্তানি ও দার্জিলিং কমলা এবং আমেরিকান ম্যান্ডারিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথে থাকবেন।